Catch is the call. Mehdi Hasan Miraj picked up his 14th 5-wicket haul. মিরাজের ফাইফারে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দারুণ খেলতে থাকা পাকিস্তান অল আউট ৩৮৬ রানে। তৃতীয় দিন শেষে ঢাকা টেস্টে টাইগাররা এগিয়ে ৩৪ রানে। ঢাকা টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ৩০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান মিরাজের। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। মিরাজ তাসকিনের দাপুটে মিরপুরের টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের 14তম ফাইফারের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দারুণ খেলতে থাকা সফররতদের ৩৮৬ রানে অল আউট করেছে টাইগাররা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৩৪ রান। একটা নো বল, এক মুহূর্তের আক্ষেপ। 0 রানে ফিরে যেতে পারতেন সালমান আলী আগা। লিটনের হাতে ক্যাচ, তারপরও বেঁচে যান পাকিস্তানি ব্যাটার। আর সেই জীবনটাই পরে হয়ে দাঁড়ায় বাংলাদেশের বড় লিড হাতছাড়া হওয়ার গল্প। মিরপুর টেস্টের তৃতীয় দিনটা শুরু থেকেই ছিল রোমাঞ্চে ভরা। এক সেশন পাকিস্তানের, তো পরের সেশনে বাংলাদেশের দাপট। ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের চরিত্র। দিনের শুরুতে পাকিস্তানের হাতে নিয়ন্ত্রণ। ধীরস্থির ব্যাটিংয়ে রান তুলতে থাকা সফরকারীদের হয়ে ইতিহাস গড়েন আজান আওয়াইজ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা 14তম পাকিস্তানি ব্যাটার তিনি। বাংলাদেশ তখন অনেকটাই ছন্দহীন, তবে ঠিক সেখান থেকেই ম্যাচে ফেরে টাইগাররা। মেহেদী মিরাজের স্পিন আর তাসকিনের গতিতে হঠাৎই থমকে যায় পাকিস্তানের ইনিংস। মাত্র 20 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় সফরকারীরা। 230 রানে 5 উইকেট পড়ে গেলে ম্যাচ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে। কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের আক্ষেপের নাম সালমান আলী আগা। নো বলে জীবন পেয়ে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুজনের 119 রানের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় পাকিস্তান। রিজওয়ান 50-র পর ফিরলেও আগা এক প্রান্ত ধরে রাখেন দারুণভাবে। এরপর মিরপুরে নামে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা খানেক। বিরতির পর নাহিদ মিরাজের ঝলক। নাহিদের বলে 58 রান করে ফেরেন সালমান আলী আগা। এরপর দ্রুতই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। 23 রানে শেষ 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। আর ক্যারিয়ারের 14তম ফাইপার তুলে আলো ছড়ান মেহেদী হাসান মিরাজ। দিন শেষের আগে ব্যাট হাতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশা ভুলে সাবধানী শুরু করেন জয় আর সাদমান। শাহিন আফ্রিদি ও আব্বাসের নিয়ন্ত্রিত বোলিং সামলেও কোনো ঝুঁকি নেননি দুই ওপেনার। সোয়া 6টা পর্যন্ত সময় বাড়ালো আলো স্বল্পতায়। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে বাংলাদেশের লিড 34 রান। এদিকে লিড পেলেও ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নেই বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ এখনও 50-50 অবস্থানে বলে মন্তব্য করেছেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারলে ফলাফল পক্ষে আনা সম্ভব বলে মনে করেন এই অলরাউন্ডার। বোলাররা যাতে লড়াই করতে পারে সেই পুঁজি ব্যাটারদের করে দিতে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন মিরাজ। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই, ক্ষণে ক্ষণে বদল করে রং। যে প্রভাব নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান, তৃতীয় দিন শেষে সেখানে আর স্বস্তির উপলক্ষ নেই তাদের। অবশ্য অস্বস্তিও নেই খুব একটা, কারণ 220 ওভার শেষে ম্যাচটা এখন হয়ে আছে এনিবডিজ গেম। ঢাকা টেস্টের প্রথম দিন যেভাবে ব্যাট করেছে বাংলাদেশ, চতুর্থ দিনে আর সেই সুবিধা পাবে না লাল সবুজ। এরই মধ্যে চরিত্র বদল করার ইঙ্গিত দিয়েছে মিরপুরের উইকেট। পাকিস্তানকে চ্যালেঞ্জে ফেলতে হলে যে দ্বিতীয় ইনিংসে ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে হবে, সরাসরি তাই বললেন বাংলাদেশের তৃতীয় দিনের নায়ক। 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না। 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে। বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। প্রথমে ব্যাট করায় এই টেস্টে একটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, কারণ টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা সবসময় চ্যালেঞ্জিং। এই সুবিধা নিয়ে প্রতিপক্ষদের আরও চেপে ধরতে গুরু দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। নাহিদ তাসকিনরা যাতে লড়াই করার মতো ন্যূনতম একটা সংগ্রহ পান, এটাই আপাতত মূল লক্ষ্য। মিনিমাম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে, 2 ইনিংস হয়েছে। সো অটুক রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং আমার কাছে মনে হয় যে 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা পাবো।
প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের ওপেনাররা, লোয়ার মিডল অর্ডার আর টেলেন্ডাররাও তাই। ঢাকা টেস্টে ইতিবাচক ফল পেতে দ্বিতীয় ইনিংসে গুরুদায়িত্ব পালনের বিকল্প নেই তাদের। নারী টি-20 বিশ্বকাপের জন্য নিগার সুলতানা চৌধুরীর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাজনিহার। লোয়ার অর্ডারে শক্তি বাড়াতে এই ব্যাটারকে অন্তর্ভুক্তি করা হয়েছে বলে জানান নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ভালো মানের পেসার না থাকায় ইংল্যান্ডের মতো কন্ডিশনেও মাত্র 2 পেসার রাখা হয়েছে দলে। তবে এই কম্বিনেশন নিয়েও এবারের আসরে অন্তত 3টি ম্যাচে জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন দেশের প্রথম নারী নির্বাচক সালমা খাতুন। আরও একটা বিশ্বকাপ প্রত্যাশার গল্প, তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিনই। গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তার উপর সাম্প্রতিক পারফরমেন্সও পক্ষে নয় বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর এবার ঘোষণা করা হলো নারী টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড। দলে সবচেয়ে বড় চমক তাজনিহার। খুব বেশি পারফরমেন্স না থাকলেও লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে তাকে নেওয়া হয়েছে। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার। আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজনিহার ইজ দেয়ার, বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইনজুরি অর পারফরমেন্স বেস। মুখস্থ স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। ঘুরে ফিরে এরাই খেলছেন। পাইপলাইনের অবস্থা যাচ্ছে তাই। তবে প্রশ্ন, ইংল্যান্ডের কন্ডিশনে দলে কেন মাত্র 2 পেসার? ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বোলার খেলার ইচ্ছা আছে। বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, দেয়ার ইজ এ চান্স। বিশ্বকাপের আগে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 14 জুন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। এবার দলের সঙ্গে নতুন ভূমিকায় সালমা খাতুন। প্রথম নারী নির্বাচক হিসেবে ক্রিকেটারদের পাশে থাকার কথাই জানালেন তিনি। 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি, মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। 25 মে স্কটল্যান্ড যাবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। জাতীয় দলের হেড কোচের নাম জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে দেশের ফুটবল সমর্থকদের। আগামী 15 মে কোচের নাম ঘোষণার পাশাপাশি চুক্তিও সেরে ফেলবে বাফুফে। এদিকে 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এক একবার এক এক সময় জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফের ডেডলাইন যেন শেষই হচ্ছে না। এখনও শর্টলিস্টে সীমাবদ্ধ ফেডারেশন। কোচ নিয়োগে ফর্টিস ক্লাব হাউসে জরুরি বৈঠক জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ধারণা করা হচ্ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল ফেডারেশন। 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে বাফুফে। এরই মধ্যে তালিকায় থাকা সব কোচের সঙ্গে সাক্ষাৎকার শেষ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। 15 মে অফিসিয়াল চুক্তির সঙ্গে কোচের নামও ঘোষণা করবে বাফুফে। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। এরই মধ্যে শর্টলিস্টে থাকা রোজারিও মিকেল যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাবে। তবে বাফুফে সভাপতি বললেন শুধুমাত্র একজনকে নিয়ে ভাবছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আমি শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে। আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। সাক্ষাৎকারে কোচদের চাহিদার কথাও শুনেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তবে কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।